হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো আমার সূর্য স্যারের কেমিস্ট্রি। আচ্ছা, আজকে আমরা শুরু করছি জৈব যৌগের বিশুদ্ধীকরণ, যেটা কিনা একটা ছোট্ট পার্ট আছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি জিওসির মধ্যে। তো সেটার কনসেপচুয়াল টোটাল ব্যাপারটা আমরা বুঝে নিই, যে কনসেপচুয়ালি পুরো চ্যাপ্টারটা মানে এই টপিকটা কেমন ভাবে আমরা আন্দাজ করব। চ্যাপ্টারটা শুরু করবার আগে, এই টপিকটা শুরু করবার আগে তো এটা জানিয়ে দিই কখন মানে এই টপিকটার রিলিভেন্সটা কি, প্রাসঙ্গিকতা কি। সেটা হচ্ছে যখনই ধরো কোনো একটা অর্গানিক কম্পাউন্ড নতুন নতুন আবিষ্কার হয়েছে, তো সেই কম্পাউন্ডটা যখন আবিষ্কৃত হয়, সেটা ল্যাবরেটরিতে আবিষ্কৃত হোক বা প্রকৃতি থেকে পাওয়া হোক, যেভাবেই হোক না কেন, তার সঙ্গে প্রচুর অবিশুদ্ধি মিশে থাকে। তাই যে কোনো একটা কম্পাউন্ডের স্টাডি করতে গেলে সেই কম্পাউন্ডের স্ট্রাকচার কেমন, কি ফাংশনাল গ্রুপ আছে, কেমন তার ধর্ম, কেমন রিয়াকশন করে, এই সমস্ত কিছু, তার দ্রাব্যতা কেমন, স্ফুটনাঙ্ক বয়লাঙ্ক গলনাঙ্ক কেমন, এই সমস্ত কিছু স্টাডি করতে গেলে তার আগে কম্পাউন্ডটাকে তার অবিশুদ্ধি থেকে বিশুদ্ধিকরণ করা প্রয়োজন। তো সেই বিশুদ্ধিকরণে কিছু টেকনিক নিয়ে এখন ডিসকাশন করতে চলেছি, যে নতুন আবিষ্কৃত কম্পাউন্ডগুলোকে বিশুদ্ধ কেমন করে করা হয়, বিশেষ করে জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ডগুলোতে প্রসেস আছে। কি কি প্রসেস? এটা বলছে ক্রিস্টালাইজেশন, ঊর্ধ্বপাতন, সাবলিমেশন, পাতন, ডিসটিলেশন, নিষ্কাশন, এক্সট্রাকশন, ক্রোমাটোগ্রাফি। হচ্ছে যখনই কোনো মেন পয়েন্ট হচ্ছে যখনই কোনো জৈব যৌগ আবিষ্কৃত হয়, তখন সেই জৈব যৌগের সঙ্গে অনেক অবিশুদ্ধি মিশে থাকে। জৈব যৌগের সঙ্গে অনেক অবিশুদ্ধি মিশে থাকে যখন প্রথমবারের জন্য। তাই সেখান থেকে আমাদের কি করতে হয়? অবিশুদ্ধিকে পৃথকীকরণ করতে হয়। তার জন্য এই সমস্ত মেথডগুলো। তো বিশুদ্ধিকরণ করা হয়, যেখানে অবিশুদ্ধিটা চলে যায়, তার জন্য বিভিন্ন রকম মেথড ইউজ করা হবে, তার ফলে পেয়ে যাব হচ্ছে আমরা বিশুদ্ধ জৈব যৌগ। এবার এই বিশুদ্ধ জৈব যৌগকে নিয়ে কি করা হবে? বিশুদ্ধ জৈব অ্যানালাইসিস করা হবে, বিশ্লেষণ করা হবে। বিশ্লেষণ করে বের করা হবে ওর মধ্যে কি কি পরমাণু আছে, কোন 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 মৌল দিয়ে ওই যৌগটা তৈরি হচ্ছে হবে। এবং সবার তার এস্টিমেশন, মানে তার বিশ্লেষণের পরে হচ্ছে এস্টিমেশন। এস্টিমেশনের বাংলা এখন খেয়াল হচ্ছে না, পরিমাপ বলা যেতে পারে। মানে তার কতটা ফর্মুলা, মানে তার ফর্মুলা কি হবে, তার এই সমস্ত ক্যালকুলেশন গুলো গণনা বলা যেতে পারে। ঠিক আছে, গণনা বলা যেতে পারে, বিভিন্ন রকমের গণনা করা হবে, কি তার ধর্ম কি, এগুলো বের করা হবে। তো আমরা এখন এই পোর্শনটা দেখতে চলেছি। ঠিক আছে, এর পরের পোর্শনে দুটো আছে, তো দুটো আমরা রেকর্ডেড ভিডিও। অর্থাৎ যখনই কোনো একটা জৈব যৌগ আবিষ্কৃত হলো, এটা হচ্ছে নতুন আবিষ্কৃত জৈব যৌগ। নতুন আবিষ্কৃত জৈব যৌগ, তো যখনই একটা নতুন জৈব যৌগ আবিষ্কৃত হলো, তার বিশুদ্ধিকরণ করে বিশুদ্ধ করা হয়। বিশুদ্ধ করার পরে তার বিশ্লেষণ করে কি কি পরমাণু, কি কি মৌল দিয়ে, এবং তারপরে বিভিন্ন গণনা করা হয়, তার মলিকুলার ওয়েট কেমন, তার ফর্মুলা, তার মধ্যে কি ফাংশনাল গ্রুপ আছে, এই সমস্ত করা হয়। তো চলে আসছি প্রথম পদ্ধতি, কেলাসান। কেলাসান কখন? কিছু কন্ডিশন লেখা আছে, কন্ডিশন কেলাসান করার জন্য দ্রাব্য করা হয়। ছবি দেখে নিই আমরা একটু কি করা। প্রথমে সুইটেবল দ্রাবকে দ্রবীভূত করা হয়, অর্থাৎ জৈব যৌগটা নেওয়া হয়, জৈব যৌগটা নেওয়া হয়, জৈব যৌগ যার মধ্যে অবিশুদ্ধ আছে, মানে অবিশুদ্ধ জৈব যৌগকে নেওয়া হয় বেসিক্যালি। অবিশুদ্ধ জৈব যৌগকে নিয়ে তাকে একটা সুইটেবল দ্রাবকে দ্রবীভূত করা হয়। ঠিক আছে, এই দ্রাবকের কিছু ক্রাইটেরিয়া আছে। কি কি ক্রাইটেরিয়া? কেমন দ্রাবক হওয়া উচিত? অর্থাৎ জৈব যৌগ নেওয়া হলো, জৈব যৌগকে একটা সুইটেবল দ্রাবক দ্রবীভূত করে দেওয়া হলো। হওয়া উচিত যে যৌগটিকে কেলাসিত করতে হবে সেটি যেন ঘরের উষ্ণতার চেয়ে বেশি উষ্ণতায় ওই দ্রাবকে অপেক্ষাকৃত বেশি দ্রাব্য হয়, সুপার স্যাচুরেটেড সলিউশন বা অতিপৃক্ত সলিউশন তৈরি করে, যেন অতিপৃক্ত সলিউশন তৈরি করে, অতিপৃক্ত দ্রবণ তৈরি করে, সেটা দেখতে হবে। অর্থাৎ মেন ব্যাপারটা হচ্ছে জৈব যৌগ নিয়েছি, অবিশুদ্ধ জৈব যৌগ নিয়েছি, সেই জৈব যৌগকে একটা নির্দিষ্ট সুইটেবল দ্রাবকে দ্রবীভূত করেছি এমন ভাবে যেন এখানে একটা অতিপৃক্ত দ্রবণ তৈরি হয়। অর্থাৎ প্রচুর পরিমাণে যেন জৈব যৌগটা দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে যায়, এরকম টাইপেরই দ্রাবক নিতে হবে। এবার অতিরিক্ত দ্রবণ তৈরি হওয়ার জন্য কখনো কখনো কি হয়, একটু উত্তাপও করতে হতে পারে, একটু তাপও দিতে হতে পারে, উষ্ণ করতে হতে পারে।
তাপ অতিপৃক্ত দ্রবণটা তৈরি হবে, তারপর ওটাকে ধীরে ধীরে যদি ঠান্ডা করা হয়, খুবই ধীরে ধীরে ঠান্ডা করা হয়, তাহলে জৈব যৌগটা কেলাস আকারে বেরিয়ে চলে আসে আর অবিশুদ্ধগুলো দ্রবণেই রয়ে যায়। অতিপৃক্ত দ্রবণ তৈরি করা হলো, তারপরে দেখতেই পাচ্ছ তাপ দেওয়া হয়েছে, তাপ দেওয়ার পরে যদি এটাকে ধীরে ধীরে ঠান্ডা করা হয়, ধীরে ধীরে ঠান্ডা করা হয়, তাহলে জৈব যৌগের কেলাস তৈরি হয়, কেলাস হয়ে ওটা নিচে পড়ে যায় আর অবিশুদ্ধটা দ্রবণের মধ্যেই রয়ে যায়, ওটাকে ফেলে দেওয়া হয়। তাহলে এইভাবে কেলাস তৈরি করার মাধ্যমে পৃথকীকরণ করা হলো, এই যে কেলাস তৈরি হয়ে গেছে। তাহলে কি হলো, একটা দ্রাবক নিয়েছি, উপযুক্ত দ্রাবক, সেই উপযুক্ত দ্রাবকের মধ্যে ওই অবিশুদ্ধ জৈব যৌগকে দ্রবীভূত করেছি, অবিশুদ্ধ জৈব যৌগের অতিপৃক্ত দ্রবণ তৈরি করেছি সামান্য তাপ দিয়ে, যাতে বেশি বেশি করে দ্রবীভূত হয়ে যায়। তারপরে খুব ধীরে ধীরে ঠান্ডা করেছি, যাতে আস্তে আস্তে ওই অবিশুদ্ধ জৈব যৌগের অবিশুদ্ধটা দ্রবণেই রয়ে গেছে, কিন্তু জৈব যৌগের কেলাসটা তৈরি হয়ে নিচে পড়ে গেছে, ওটাকে ফিল্টার করে আলাদা করে নিয়েছি। তাহলে এইভাবে আমরা জৈব যৌগকে বিশুদ্ধ করতে পারি। চলে যাচ্ছি আমরা পরের পদ্ধতিতে, ঊর্ধ্বপাতন। নাম শুনেই বুঝতে পারছো কি করা হবে। তো বেসিক্যালি যারা ঊর্ধ্বপাতিত হয়ে যায়, মানে গলনাঙ্কের নিচে তারা ঊর্ধ্বপাতিত হয়ে যায়, গলনাঙ্কের নিচের বায়ুমণ্ডলীয় চাপ তাদের বাষ্পচাপের সঙ্গে সমান হয়ে গেছে। সলিউশন চ্যাপ্টার পড়বে ক্লাস 12-এ, সেখানে পড়বে এই ব্যাপারটা। তো গলনাঙ্কের থেকে অনেক নিচেই ওদের যে বাষ্পচাপ সেটা কিনা বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়ে গেছে, তো তার জন্য এরা ঊর্ধ্বপাতিত হয়ে যায়, মানে এরা তরল অবস্থায় যায় না। ঊর্ধ্বপাতন মানেটা কি, কঠিন থেকে তরল অবস্থায় যায় না, সরাসরি বাষ্পীয় অবস্থায় চলে যায়। তাহলে কঠিন ধরো ধরো কঠিন কঠিন জৈব যৌগ আছে, তো সেটা চলে গেল বাষ্পে, তাহলে বাষ্পটা বিশুদ্ধ হয়ে গেল আর অবিশুদ্ধগুলো কঠিন ফর্মেই রয়ে গেল। তাহলে কঠিন জৈব যৌগ ছিল, ওটা বাষ্পে যেই চলে গেল সঙ্গে সঙ্গে ওটা বিশুদ্ধ হয়ে গেল। কঠিন জৈব যৌগ ছিল, বাষ্পে গিয়ে ওটা হয়ে গেল বিশুদ্ধ জৈব যৌগ। আর অবিশুদ্ধটা কোথায় পড়ে রইল, তারা তো অনুদ্বায়ী, অবিশুদ্ধ তো অনুদ্বায়ী, তো সেটা রয়েই গেল, মানে অশুদ্ধিটা তো অনুদ্বায়ী, সেটা রয়েই গেল। তাহলে কঠিন জৈব যৌগটা বাষ্পে চলে গেল, বাষ্পে গিয়ে সে বিশুদ্ধ হয়ে গেল, আর অশুদ্ধিগুলো অনুদ্বায়ী হিসাবে পড়ে রয়ে গেল। এটাই হচ্ছে ঊর্ধ্বপাতন। পরের মেথডে যাচ্ছি, হচ্ছে পাতন। কখন হবে, স্ফুটনাঙ্কের পার্থক্য যখন 30 ডিগ্রির থেকে বেশি, তখন এটা হবে। ধরলাম দুটো জৈব যৌগের মিশ্রণ আছে, সেই মিশ্রণের মধ্যে একজন এ একজন বি, ধরে নিচ্ছি একজনের বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি আর অন্যজনের বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক হচ্ছে 60 ডিগ্রি, ধরে নিচ্ছি আমি। এবারে এদের মিশ্রণটাকে যদি উত্তপ্ত করা হয়, এই পুরো মিশ্রণটাকে যদি বাষ্পীভূত করা হয়, উত্তপ্ত করা হয়, ধরো এই মিশ্রণটাকে 50 ডিগ্রিতে উত্তপ্ত করে দেওয়া হলো। 50 ডিগ্রিতে উত্তপ্ত করলে যার গলনাঙ্ক কম বি, সে বাষ্পে চলে যাবে, কারণ তার তো 60 ডিগ্রিতে এমনি স্ফুটনাঙ্ক হয়ে যেত, তাই না? তাই যার স্ফুটনাঙ্ক কম, 60 ডিগ্রি স্ফুটনাঙ্ক, সে বাষ্পে চলে যাবে। যার স্ফুটনাঙ্ক বেশি 100 ডিগ্রি, সে কিন্তু বাষ্পে যাবে না, সে তরল অবস্থাতেই রয়ে যাবে। এই বাষ্পটাকে আবার ঠান্ডা করা হবে, কনডেন্স করা হবে, তার ফলে এটাও তরল অবস্থায় পেয়ে যাওয়া যাবে। তাহলে আলাদা হয়ে গেল, তাহলে এরা আলাদা হয়ে গেল, তাই না? তো দুজনের যখন স্ফুটনাঙ্কের পার্থক্য 30 ডিগ্রির থেকেও বেশি আছে, তখন দুজনের মিশ্রণকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে যার কম স্ফুটনাঙ্ক সে আগে বাষ্পে চলে যায়, যে বেশি উদ্বায়ী, যার কম স্ফুটনাঙ্ক সেই বেশি উদ্বায়ী, তাই বি হচ্ছে উদ্বায়ী, সে আগে বাষ্পে চলে যায়। যার কম স্ফুটনাঙ্ক সে হচ্ছে উদ্বায়ী, সে আগে বাষ্পে চলে যায়। ওকে এই বাষ্পকে আবার ঠান্ডা করে তরল করে আলাদা করে নেওয়া হয়। জাস্ট যার বেশি স্ফুটনাঙ্ক সে বাষ্পে যেতে চায় না, সে তরল অবস্থাতেই রয়ে যায়। এইভাবে দুজনে আলাদা হয়ে যায়। তো দেখা যাক একটা পুরো মেকানিজমটা দেখা যাক। তাহলে এইখানে আছে আমাদের মিশ্রণ, এইখানে আছে হচ্ছে আমাদের এ আর বি এর মিশ্রণ, উত্তপ্ত করা হয়েছে। উত্তপ্ত করলে কিন্তু এর বাষ্পও তৈরি হচ্ছে, বি এর বাষ্পও তৈরি হচ্ছে, বাট বি এর বাষ্প বেশি তৈরি হচ্ছে, এর বাষ্প খুবই অল্প তৈরি হচ্ছে, বি এর বাষ্পই বেশি বেশি তৈরি হচ্ছে। সেই বি এর বাষ্পটা এখান দিয়ে যাচ্ছে, এখানে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে এখানে বি তরলটা জমা হচ্ছে, আলটিমেটলি বি তরলটা এখানে জমা হচ্ছে, আর এ তরল এখানেই রয়ে যাচ্ছে। এর বাষ্পটা যাচ্ছে কিন্তু ওটা অতটাও যাচ্ছে না, এ তরল এখানেই রয়ে যাচ্ছে। তাহলে এ তরল এখানে রয়ে গেল, বি তরল ওখানে চলে গেল। এটা হচ্ছে ঠান্ডা, কন্ডেন্সার, ঠান্ডা হয়ে যাচ্ছে, বাইরে জলের প্রবাহ থাকে,
বাইরে জলের ফ্লো থাকে, তার থ্রু দিয়ে যখন বাষ্পটা যায় তখন ঠান্ডা হয়ে যায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এ আর বি এর মিশ্রণ ছিল, উত্তপ্ত করেছি, খুব বেশি উত্তপ্ত করিনি, অল্পই উত্তপ্ত করেছি। তাহলে যে বেশি উদ্বায়ী, যার স্ফুটনাঙ্ক কম বি, যে বেশি উদ্বায়ী যার স্ফুটনাঙ্ক কম বি, সে আগে বাষ্প হয়ে গেল, বাষ্প হয়ে বাষ্পটা চলে গেল এবং ঠান্ডা কন্ডেন্সারের থ্রু দিয়ে যাওয়ার সময় তরল হয়ে জমা হলো। আর যার বেশি স্ফুটনাঙ্ক অর্থাৎ যে অনুদ্বায়ী, সে এখানেই মেনলি রয়ে গেল। হ্যাঁ, তবে কিছু কিছু হয়তো এ বাষ্প এখানে চলে আসতে পারে, তাই এই তরলটাকে আরো একবার এই একই পদ্ধতি করে নিতে হবে। তাহলে বি এর প্রপোর্শন বাড়বে, এ এর প্রপোর্শন কমবে, এক সময় গিয়ে দুজনে আলাদা হয়ে যাবে। কারণ একেবারেই যে এর কোনো বাষ্প আসবে না তা হবে না, এরও হয়তো অল্প সামান্য বাষ্প চলে এলো এবং সেখান থেকে সামান্য এ তরল চলে এলো, কিন্তু বি তরলের মাত্রা বেশি থাকবে না। তাই ওইখান থেকে যদি আরো একবার দুবার এরকম করে পাতন করে নিই, তাহলে আস্তে আস্তে এর পরিমাণ কমে যাবে, বি এর পরিমাণ বেশি হয়ে যাবে, বি আলাদা হয়ে যাবে, বাকি যা কিছু থাকবে সেগুলো সবই এই থাকবে। এরকম করে তাহলে যার বেশি বয়লিং পয়েন্ট, যার বেশি স্ফুটনাঙ্ক, সে এইখানে রয়ে যায়, আর যার কম স্ফুটনাঙ্ক সেই বাষ্পীভূত হয়ে যায় এবং বাষ্পীভূত হয়ে গিয়ে আবার ঠান্ডা হয়ে গিয়ে এখানে জমা হয়। এটা হচ্ছে পাতন। এবারে অনেক সময় প্রবলেম হয় কি, অনেক সময় হচ্ছে খুবই ভালো করে সমসত্ব মিশ্রণ তৈরি করেছে এরকম তরল, কিন্তু পার্থক্যটা বেশি নয়, স্ফুটনাঙ্কের 30 ডিগ্রির বেশি নয়, 20 ডিগ্রি 10 ডিগ্রি পার্থক্য। তাহলে তো একজনকে উত্তপ্ত করলে বাষ্পীভূত যখন হবে তখন তো অন্যজনও হয়ে যাবে, তাই না? ফর এক্সাম্পল, ধরলাম একটা মিশ্রণ আছে, মিশ্রণে এ আর বি আছে। এখন এর বয়লিং পয়েন্ট আমি ধরলাম 100 ডিগ্রি, কিন্তু বি এর বয়লিং পয়েন্ট হচ্ছে এখন 80 ডিগ্রি। তাহলে তো খুব মুশকিল, তাহলে 70 ডিগ্রি 80 ডিগ্রিতে উত্তপ্ত করলে তো এও তৈরি হতে শুরু করবে না, শুধু তো বি এর বাষ্প তৈরি হবে না। এই মিশ্রণটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কিন্তু এর বাষ্পও তৈরি হবে, বি এর বাষ্পও তৈরি হবে। ধরলাম আমি 70 ডিগ্রিতে উত্তপ্ত করেছি, কিন্তু 70 যার যার স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি, 70 ডিগ্রিতে তারও বাষ্প তৈরি হয়ে যাবে। যার স্ফুটনাঙ্কই হচ্ছে 100 ডিগ্রি, যেরকম জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি, কিন্তু 70 ডিগ্রিতে উত্তপ্ত করলে কি জলের বাষ্প তৈরি হবে না? অবশ্যই হবে। তাই যার স্ফুটনাঙ্ক 70 ডিগ্রি, স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি, 70 ডিগ্রি অবধি উত্তপ্ত করলে তার বাষ্পও তৈরি হবে। আর যার স্ফুটনাঙ্ক 80 ডিগ্রি, তার তো তৈরি হবে। তাই হয়তো বি বাষ্প বেশি তৈরি হবে, এ বাষ্প কম তৈরি হবে, এবার দুটোই তৈরি হবে। তাহলে আলাদা কি করে হলো? দুজনের বাষ্পই তৈরি হবে, দুজনেই ঠান্ডা হবে, দুজনেই তো হয়ে গেল, দুজনেই তো চলে গেল তরল অবস্থায়, তাহলে আলাদা হলো না। তখন একটা ফ্র্যাকশনেটিং কলাম ইউজ করা হয়, একটা লম্বা কলাম ইউজ করা হয়, যেটা থ্রু দিয়ে বাষ্পটাকে যেতে হবে, যার মধ্যে প্রচুর এরকম খাঁজ থাকে। ফ্র্যাকশনেটিং কলাম মানে বলা যেতে পারে খাঁজযুক্ত একটা, অনেক খাঁজযুক্ত একটা কলাম, একটা স্তম্ভ আর কি, খাঁজযুক্ত স্তম্ভ। কলাম মানে হচ্ছে স্তম্ভ, খাঁজযুক্ত স্তম্ভ। তাই এর বাষ্প বেরোনোর চেষ্টা করছে, বি এর বাষ্প বেরোনোর চেষ্টা করছে। ধরলাম 70 ডিগ্রি অবধি আমি উত্তপ্ত করেছি, এন্ড স্ফুটনাঙ্কের পার্থক্য কম আছে, তো স্ফুটনাঙ্কের পার্থক্য কম, স্ফুটনাঙ্কের খুব একটা পার্থক্য নেই, আর স্ফুটনাঙ্কের এই কম পার্থক্যতে 70 ডিগ্রি অবধি আমি উত্তপ্ত করে দিয়েছি, তাতে এ বি দুজনের বাষ্পই তৈরি হচ্ছে, কিন্তু এর বাষ্প একটু কম আছে, আর ওর একটু বেশি তাপমাত্রা হলে ভালো হয়, 100 ডিগ্রি অবধি তো বয়লিং পয়েন্ট, তাই হয়তো 70 ডিগ্রিতে অতটাও বাষ্প তৈরি হয়নি, অল্প বাষ্প তৈরি হয়েছে। তো এই খাঁজযুক্ত কলামের থ্রু দিয়ে যখন এ কেও যেতে হবে, বি কেও যেতে হবে, এর যেহেতু বয়লিং পয়েন্ট বেশি, ওই খাঁজযুক্ত কলামের ঠান্ডা গায়েতে লেগে এর বাষ্পটা তরলে পরিণত হয়ে আবার ফেরত চলে আসবে। এই বাষ্প তৈরি হয়ে গেছে, কিন্তু এর বাষ্প আবার ঠান্ডা হয়ে ফেরত চলে আসবে, এর বাষ্প ঠান্ডা হয়ে আবার ফেরত চলে আসবে খাঁজযুক্ত কলামের যে ঠান্ডা গা, সেই ঠান্ডা বডিতে লেগে। খাঁজযুক্ত স্তম্ভের গায়ে তো প্রচুর খাঁজ আছে, ওই খাঁজগুলো ঠান্ডা থাকে, ওই ঠান্ডা খাঁজগুলোতে এর বাষ্পটা গিয়ে লাগবে এবং সেটা আবার তরল হয়ে ফেরত চলে আসবে। আর বিয়ের বাষ্পটা ওর যেহেতু বয়লিং পয়েন্ট কম ছিল, ও ওই ঠান্ডা খাঁজে লেগে তরল হতে পারবে না, কারণ ওর বয়লিং পয়েন্ট কম, অলরেডি 70 ডিগ্রি অবধি উত্তপ্ত, বয়লিং পয়েন্ট 80 ডিগ্রিতে, ও বাষ্প অবস্থায় থেকে যাবে এবং বেরিয়ে চলে যাবে। তাহলে উঠেছিল দুজনেই, বাট একজন ফেরত চলে এলো। কেন? কারণ খাঁজযুক্ত স্তম্ভ ইউজ করা হয়েছে বাষ্পটাকে বের করার জন্য, বাধা দেওয়া হয়েছে। তাহলে বাধা অতিক্রম করে কে যাবে? যার বয়লিং পয়েন্ট কম সেই বাধা অতিক্রম করে বাষ্প হয়ে বেরিয়ে চলে যাবে, আর যার বয়লিং পয়েন্ট বেশি সে বাধা অতিক্রম করে বেরোনোর চেষ্টা করবে, কিন্তু আবার তরল হয়ে ফেরত চলে আসবে। কারণ বাধাগুলোর, খাঁজযুক্ত যে স্তম্ভগুলো আছে ওগুলোর বডিটা তুলনামূলক ঠান্ডা, গরম তো হচ্ছে তলায়, তাই ওপরটা তুলনামূলক ঠান্ডা আছে। মাথায় ঢুকলো? তাহলে 100 ডিগ্রি আছে, 80 ডিগ্রি আছে দুজনের স্ফুটনাঙ্ক,
উত্তপ্ত করেছি, দুজনের বাষ্পই তৈরি হচ্ছে, কিন্তু খাঁজযুক্ত স্তম্ভের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, খাঁজযুক্ত স্তম্ভের বাধা অতিক্রম করে যখন যাচ্ছে, যার স্ফুটনাঙ্ক কম বি, সে বেশি বেশি করে এগোচ্ছে, কারণ তার স্ফুটনাঙ্ক কম, সে বাষ্প অবস্থায় রয়ে যাচ্ছে আর বেরিয়ে চলে যাচ্ছে। আর যার স্ফুটনাঙ্ক বেশি, সে বেরোনোর চেষ্টা করেও ঘনীভূত হয়ে আবার তরল অবস্থায় ফিরে আসছে। সে বেরিয়েছিল বাট আবার তরল অবস্থায় ফেরত আসতে বাধ্য হচ্ছে, কারণ ওপরের দিকটা তুলনামূলক ঠান্ডা, গরম হচ্ছে নিচের দিকে, তাই ওপরের দিকটা তুলনামূলক ঠান্ডা। যেহেতু নিচের দিকে গরম হচ্ছে, ওপরের দিকের এই খাঁজযুক্ত স্তম্ভটা তুলনামূলক ঠান্ডা, ওইখানে ঘনীভূত হয়ে এ ফেরত আসছে। তাই এ বেরোনোর চেষ্টা করেছিল বাট ফেরত এলো, আর বি বেরোনোর চেষ্টা করেছিল, বেরিয়ে গেল। এইভাবে যখন করা হলো আলাদা, তখন তাকে বলে আংশিক পাতন। কখন করতে হলো? যখন স্ফুটনাঙ্কের পার্থক্য খুব একটা বেশি নয়। যদি স্ফুটনাঙ্কের পার্থক্য বেশি হতো, তাহলে একজন অল্প তাপমাত্রাতেই বাষ্পীভূত হয়ে যেত, অন্যজন বাষ্পীভূত হতো না, যেটা আগেরটাই দেখলাম। কিন্তু এখন স্ফুটনাঙ্কের পার্থক্যটা কম, তাই একজনকে বাষ্পীভূত করতে গেলে অন্যজনও বাষ্পীভূত হয়ে যাচ্ছে। তাই যেহেতু একজনকে বাষ্পীভূত করতে গেলে অন্যজনও বাষ্পীভূত হয়ে যাচ্ছে, সেই কারণে এই সমস্যাটা তৈরি হচ্ছে। তাই একজনকে বের করে দেওয়া হচ্ছে, অন্যজনকে খাঁজের মধ্যে আটকে আবার তরল করে ফিরিয়ে নিয়ে চলে আসা হচ্ছে ঘনীভূত করে। অনুপ্রেশ পাতন বা ভ্যাকিউম ডিস্টিলেশন। অনেক সময় আবার একটা অন্য প্রবলেম তৈরি হয়। সেই প্রবলেমটা কি? সেটা হচ্ছে হয়তো স্ফুটনাঙ্ক অবধি উত্তপ্ত করব, তবে তো বাষ্প হবে, তবে তো সেই বাষ্প যাবে তরল হবে ঠান্ডা হয়ে। স্ফুটনাঙ্ক অবধি উত্তপ্ত করার আগেই হয়তো কম্পাউন্ডার বিয়োজন হয়ে যাচ্ছে। যা যা স্ফুটনাঙ্ক অবধি উত্তপ্ত করব তরলকে, তবে সে বাষ্পে যাবে, বাষ্পকে ঠান্ডা করব, তবে তো তরল হিসেবে আবার তাকে কালেক্ট করব, বিশুদ্ধ করব। কিন্তু স্ফুটনাঙ্ক অবধি উত্তপ্ত হওয়ার আগেই হয়তো কঠিনের মানে ওই তরলে বিয়োজন হয়ে যাচ্ছে। সাধারণ বায়ুচাপে তাদের স্ফুটনাঙ্ক বা তার কম উষ্ণতায় বিয়োজিত হয়ে যায়, এদের জন্য প্রবলেম। আরে স্ফুটনাঙ্ক অবধি উত্তপ্তই করতে পারছি না, কারণ স্ফুটনাঙ্ক অবধি উত্তপ্ত করব তবে গিয়ে সে বাষ্পে যাবে, তার আগেই তো বিয়োজন হয়ে গেল। তখন কি করা হয়? ভ্যাকিউম পাম্প ইউজ করে বায়ুমণ্ডলীয় চাপটা কমিয়ে দেওয়া হয় ওই পাতনের যে টোটাল সিস্টেমটা আছে ওর ভেতরে। বায়ুমণ্ডলীয় চাপ কমে গেলে স্ফুটনাঙ্ক কমে যায়। তাই কম উষ্ণতায় এখন, যেহেতু বায়ুমণ্ডলীয় চাপ কমিয়ে দেওয়া হয়েছে ভেতরে, তাই কম উষ্ণতায় ওর স্ফুটনটা হয়ে যায় এবং ও বাষ্পে চলে যায়, এবং তারপরে ওই বাষ্পকে ঘনীভূত করে আমরা তরলটা পেয়ে যাই, পৃথক হয়ে যায়। অতদূর উত্তপ্ত করতে হয় না যতদূর সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে ওকে উত্তপ্ত করতে হতো। এই সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে যতটা উত্তপ্ত করতে হতো, বায়ুমণ্ডলীয় চাপ ভেতরে কমিয়ে দিয়ে তাকে কম তাপমাত্রাতে উত্তপ্ত করেই স্ফুটন করিয়ে বাষ্পে পরিণত করা সম্ভব হচ্ছে। কেন এটা করতে হচ্ছে? কারণ বেশি তাপমাত্রা অবধি উত্তপ্ত করতে গেলে, স্ফুটনাঙ্কে পৌঁছে গেলে সে সেখানে বিয়োজিত হয়ে যাচ্ছে। তাই বিয়োজিত হয়ে গেলে তার কম্পাউন্ডটাই থাকছে না, সে তো বিয়োজিত হয়ে অন্য কিছু তৈরি করে ফেলছে। আমার তো বিশুদ্ধ কম্পাউন্ডটা প্রয়োজন, বিশুদ্ধ জৈব যৌগটা প্রয়োজন, সেটা বিয়োজন হয়ে গেলে কি করে হবে? তাই বিয়োজনকে আটকাতে গেলে কম তাপমাত্রা অবধি উত্তপ্ত করতে হবে, আর কম তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে গেলে স্ফুটনাঙ্ককে কমাতে হবে। এই কম তাপমাত্রায় বাষ্প তৈরি করতে গেলে স্ফুটনাঙ্ককে কমানোর উপায় হচ্ছে কি? বায়ুমণ্ডলীয় চাপ যেটা ভেতরে আছে তাকে কমিয়ে দাও, ভ্যাকুয়াম পাম্প ইউজ করা হচ্ছে। স্ট্রাকচার দেখে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো, একটা ভ্যাকুয়াম পাম্প ইউজ করা হয়েছে। ভ্যাকুয়াম পাম্প ইউজ করে ভেতর থেকে সমস্ত গ্যাসকে, যতটা পারা যায় এয়ারকে, বায়ুকে বের করে নেওয়া হয়েছে। তাহলে চাপ কমে গেছে, ভেতরে চাপ কমে গেলে স্ফুটনাঙ্কও কমেছে। তাহলে যে তাপমাত্রায় আগে স্ফুটন হতো তার থেকে কম তাপমাত্রাতেই স্ফুটন হয়ে যাচ্ছে, বিয়োজনটা হচ্ছে না। তাহলে বাষ্প তৈরি হচ্ছে, বাষ্পকে আবার একই রকম ভাবে ঘনীভূত করে তরল আকারে কালেক্ট করা হচ্ছে বিশুদ্ধ জৈব যৌগকে। স্টিম পাতন। স্টিম পাতন কি বলছে? অনেক সময় হয় যারা হচ্ছে স্টিম উদ্বায়ী, ঠিক আছে, জলে অদ্রাব্য এবং স্টিম উদ্বায়ী, জলে মেশে না এমন দুটি তরলকে ইউজ করা হতে পারে। জলে মেশে না এরকম দুটো তরলকে যখন আলাদা করা হয়, জল আর তেল ধরো, যারা জলে প্রপারলি মেশে না এবং স্টিম উদ্বায়ী, তো কি করা হয়? একটাতে হচ্ছে একটা একটা পাত্রের মধ্যে যেটা পরীক্ষণীয় তরল মিশ্রণ, পরীক্ষণীয় যে অবিশুদ্ধ জৈব যৌগ জৈব তরল, তাকে উত্তপ্ত করা হয়। আর অন্যটাতে জলকে উত্তপ্ত করে জলীয় বাষ্প তৈরি করা হয়। অন্যটাতে জলকে উত্তপ্ত করে জলীয় বাষ্প তৈরি করা হয়। এবারে দুজনের বাষ্পই তৈরি হলো, দিয়ে দুজনের বাষ্পচাপের সামগ্রিক বাষ্পচাপ যখন এক বায়ুমণ্ডলের চাপের সঙ্গে সমান হয়ে যায়, তখনই এটা বাষ্পে পরিণত হতে শুরু করে দেয়। তাহলে আমাকে এটাকে অতটা উত্তপ্ত করতে হলো না। কারণ কি? কারণ অন্য দিক থেকেও একটা বাষ্প এসছে। তাই জৈব তরলের বাষ্প আর জলের বাষ্প, দুজনের বাষ্পচাপের সমষ্টি যখনই এক বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়ে গেল, তখনই কিন্তু স্ফুটন শুরু হয়ে গেল। জলকে আবার ঘনীভূত করে এখানে ফেরত নিয়ে চলে আসা হয়। এটা যেটা বাষ্প হয়েছে, এই বাষ্পটাকে বের করে নেওয়া তরল আকারে চলে যায়।
তার মানে কি দাঁড়ালো, তার মানে একজনকেই যদি উত্তপ্ত করে বাষ্পে নিতে হতো তাহলে অনেকটা অব্দি উত্তপ্ত করতে হতো, কিন্তু হয়তো উচ্চ তাপমাত্রায় বিয়োজন হয়ে যাচ্ছে, তাই অনেকটা উত্তপ্ত করতে সম্ভব নয়। কারণ একজনকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করবে এবং বাষ্প চাপের পরিমাণটা এক বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হবে, তবে গিয়ে স্ফুটনাঙ্ক শুরু হবে, স্ফুটন শুরু হবে, বাষ্প তৈরি হওয়া শুরু হবে। কিন্তু হয়তো অতদূর উত্তপ্ত করাই সম্ভব নয়, তার কারণ হচ্ছে তার আগেই হয়তো জৈব যৌগটার বিয়োজন হয়ে যাচ্ছে। তাহলে এক তো অনুপ্রেশ পাতন করা যেতে পারে, ভ্যাকিউম ডিস্টিলেশন, অথবা স্টিম পাতন করা যেতে পারে। অর্থাৎ অল্প উত্তপ্ত করলাম, জলে অদ্রাব্য যারা তাদের জন্য এটা করা যেতে পারে। অল্প উত্তপ্ত করলাম, জৈব যৌগের অল্প বাষ্প তৈরি হলো, সঙ্গে জলকে উত্তপ্ত করলাম, জলীয় বাষ্পও তৈরি হলো, দুজনের বাষ্পের সমষ্টি হয়ে গেল এক বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান। একজনকে বাষ্প তৈরি করে এক বায়ুমণ্ডলীয় চাপ করতে গেলে অনেক বাষ্প লাগতো, অনেক দূর উত্তপ্ত করতে হতো, ততদূর উত্তপ্ত করতে হলে হয়তো বিয়োজন হয়ে যাচ্ছে। তাই দুজনকে মিলে উত্তপ্ত করে দুটো বাষ্প তৈরি করা হলো, দুটো বাষ্পের সামগ্রিক বাষ্প চাপ এক বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে যেই সমান হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা বলবো যে স্ফুটন শুরু হয়ে যাবে। এবার জলীয় বাষ্পটার তো প্রয়োজন নেই, তাই ওকে আবার ঘনীভূত করে ফেরত নিয়ে চলে আসা হয়। আর যেটা বাষ্পটার প্রয়োজন আছে সেই জৈব বাষ্পটাকে ঠান্ডা করে পাশের তরল হিসাবে কালেক্ট করা হয়। এইভাবে করা হয় স্টিম পাতন। এটা তখনই সম্ভব যদি জলে অদ্রাব্য হয়। এমন যদি হলো যে যে জৈব তরলটা সেটা জলের সঙ্গে মিশে গেল, তাহলে তো আরো সমস্যা হয়ে গেল, আলাদা করতে গিয়ে মিশিয়ে ফেললাম আরো, ওটা তো হবে না। এই জন্য জলে ওটা অদ্রাব্য হয়, অমিশ্রণীয় হয়, যাতে জলীয় বাষ্পের সঙ্গে যখন এই বাষ্পচাপ মিশে যাবে, যে দুটো বাষ্পের বাষ্পচাপ তৈরি হবে সেখানে যেন পুরোপুরি মিশে না যায়। কারণ মিশে গেলে ঘনীভূত তরল যখন পাবো ওইখানে মিশ্রণ তৈরি হয়ে যাবে, আলাদা করতে গিয়ে উল্টে আরো সমস্যা হয়ে যাবে। তাই জলীয় বাষ্পের বাষ্পও তৈরি হবে, জৈব তরলের বাষ্পও তৈরি হবে, দুজনের বাষ্প চাপের সমষ্টি এক বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হবে, স্ফুটন তৈরি হবে। জলীয় বাষ্পটাকে আবার ঘনীভূত করে নিয়ে নেওয়া হবে, প্রয়োজনীয় বাষ্পটাকে আবার ঘনীভূত করে অন্য জায়গায় কালেক্ট করা হবে তরল হিসাবে, কিন্তু ওখানে যেন জলে অদ্রাব্যতা থাকে, অর্থাৎ একটু যদি জল থেকে যায় ওটা যেন মিশ্রণ না হয়ে যায়, জলকে যেন সহজেই পৃথক করে নেওয়া হয়। যদি অমিশ্রণীয় তরল হয় তাহলে সেটা সম্ভব। কেমন ভাবে সম্ভব? নিষ্কাশন বলে আরো একটা পদ্ধতি আছে, নিষ্কাশনের মাধ্যমে সম্ভব। তো নিষ্কাশনে কি করা হয়? ধরলাম ধরলাম কোন একটা জৈব যৌগের মধ্যে অনেক রকমের অবিশুদ্ধি আছে, সেই অবিশুদ্ধির মধ্যে আমি এখানে ধরে নিচ্ছি জৈব যৌগটা জৈব দ্রাবকে দ্রাব্য, এটা আমি ধরে নিচ্ছি। আর অবিশুদ্ধ যেগুলো মিশে আছে, অশুদ্ধি যেগুলো আছে, ওগুলো ধরে নিচ্ছি জলীয় দ্রাবকে দ্রাব্য, জলে দ্রাব্য। কি করা হয়? এরকম একটা ফানেল নেওয়া হয়, এটাকে বলে সলভেন্ট এক্সট্রাকশন বা দ্রাবক নিষ্কাশন। এরকম একটা ফানেল নেওয়া হয়, এই ফানেলের মধ্যে জলও নেওয়া হয় আর ওই জৈব দ্রাবকটাও নেওয়া হয়, তার মধ্যে মিশ্রণ যেটা যেটা অবিশুদ্ধ জৈব যৌগ তাকে দিয়ে দেওয়া হয়, ভালো করে শেকিং করা হয়। শেকিং করলে যেটা জৈব যৌগ সেটা আলাদা স্তর তৈরি করে জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, আর যেগুলো অবিশুদ্ধি সেটা একটা আলাদা স্তর তৈরি করে জলে দ্রবীভূত হয়ে গিয়ে। অর্থাৎ একটা জৈব দ্রাবক নেওয়া হয়, জল নেওয়া হয়, জল এবং এই জৈব দ্রাবকটা অমিশ্রণীয়, জল ওই জৈব দ্রাবক যেটা নেওয়া হচ্ছে এটা অমিশ্রণীয় থাকবে, এই যে এরকম আলাদা লেয়ার তৈরি করবে, এটা যেন মিশে না যায়, অমিশ্রণীয় থাকবে। তো কি করা হলো? খুবই সহজ ব্যাপার, যে জৈব যৌগটা নিয়েছি যার মধ্যে অবিশুদ্ধি আছে সেটাকে এখন এই মিশ্রণের মধ্যে অমিশ্রণীয় মানে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেওয়া হলো। মিশ্রণটার মধ্যে জল আছে, একটা জৈব দ্রাবক আছে, তারা অমিশ্রণীয় আবার নিজেরা, তো জৈব যৌগকে দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে শেকিং করা হলো। শেকিং করলে জৈব যৌগগুলো জৈব দ্রাবকে দ্রবীভূত হয়ে গেল, দিয়ে একটা আলাদা স্তর তৈরি করলো, আর অবিশুদ্ধিগুলি জলে দ্রবীভূত হয়ে গেল, দিয়ে একটা আলাদা স্তর তৈরি করলো। এবারে নিচে স্টপকক খুলে দিয়ে স্তরগুলোকে আলাদা করে নেওয়া হলো। স্তরগুলোকে আলাদা করে নিলে যদি জলীয় স্তরটা নিচে তৈরি হয় তাহলে অবিশুদ্ধ নিয়ে জলীয় স্তরটা আগে বেরিয়ে যাবে। আর ধরলাম এই জৈব দ্রাবকের স্তরটা উপরে তৈরি হয়েছে, তাহলে জৈব যৌগটাকে নিয়ে জৈব দ্রাবকটা উপরের স্তরে রয়ে যাবে। নিচে স্টপকক খুলে দিলে অবিশুদ্ধ নিয়ে জলীয় দ্রাবকটা বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে এইভাবে ওরা আলাদা হয়ে যাচ্ছে। পরে দ্রাবকগুলোকে হিট করে বাষ্পীভবন করে দাও, তাহলে আমরা অবিশুদ্ধিগুলোকেও পেয়ে যাবো, ওটাকে ফেলে দিতে পারি, আর জৈব দ্রাবকটাকেও পেয়ে যাবো। তো লজিক খুবই সিম্পল, একজন একটাতে দ্রাব্য, অন্যজন অন্যটাতে দ্রাব্য, আর নিজেরা তারা অমিশ্রণীয়। তাহলে সেই একটা দ্রাবকের মিশ্রণ নেওয়া হলো, তার মধ্যে জৈব যৌগকে দিয়ে দেওয়া হলো,
যার মধ্যে অবিশুদ্ধিও আছে, শেকিং করা হলো, জৈব যৌগ চলে গেল একটা দ্রাবকে, জৈব দ্রাবকে, অবিশুদ্ধি চলে গেল অন্য দ্রাবকে, জলীয় দ্রাবকে, দুটো আলাদা স্তর তৈরি হয়ে গেল। তারপরে স্টপকক খুলে একটা স্তরকে বের করে নেওয়া হলো, যেটা অবিশুদ্ধি স্তর সেটা ফেলে দেওয়া হলো, যেটা কাজের স্তর জৈব দ্রাবক যুক্ত জৈব যৌগের স্তর সেটাকে রেখে দেওয়া হলো, তারপরে হিট করে দ্রাবকটাকে বাষ্পীভূত করে দেওয়া হলো, তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম বিশুদ্ধ জৈব যৌগ। নিষ্কাশন। চলে আসছে আমাদের লাস্ট মেথড, যাকে বলছে ক্রোমাটোগ্রাফি। আশা করছি এতদূর অবধি পুরোপুরি বুঝতে পারলে কেমন করে হচ্ছে। খুবই সহজ, দেখো বিভিন্ন রকম প্রিন্সিপাল ইউজ করা হচ্ছে, বিভিন্ন রকম প্রিন্সিপাল ইউজ করে আমরা এই সমস্ত বিশুদ্ধিকরণগুলো করছি। চলে আসছি লাস্ট টপিক, সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। কি বলছে ক্রোমাটোগ্রাফি? ক্রোমাটোগ্রাফি বলছে যে কোনো হয়তো দুটো হয়তো এ আর বি, দুটো হয়তো মিশ্রণ আছে, দুজন যৌগের মিশ্রণ আছে, তার মধ্যে একজন হয়তো জৈব যৌগ, অন্যজন হয়তো অবিশুদ্ধি, অন্যজন হয়তো অন্য জৈব যৌগ, মিশ্রণ তারা। এই ক্রোমাটোগ্রাফিতে বেসিক্যালি দুটো দশা আছে, একটাকে বলে নিশ্চল দশা বা স্টেশনারি ফেজ, আর একটাকে বলে চলমান দশা বা মোবাইল ফেজ। স্টেশনারি ফেজ নিশ্চল দশা, আর একটা হচ্ছে চলমান ফেজ বা মোবাইল ফেজ বা চলমান দশা। এবার ধরলাম একটা মিক্সচার আছে, এর মধ্যে ধরলাম এটা হচ্ছে অরিজিনাল জৈব যৌগ আর বিটা ধরলাম অবিশুদ্ধি আছে। এবার এই মিক্সচারটাকে এই দুটো ফেজের থ্রু দিয়ে পাঠানো হয়। স্টেশনারি ফেজের মধ্যে এটা অ্যাডজর্বড হয়ে যায়, মানে হচ্ছে অধিশোষণ হয়ে যায়। স্টেশনারি ফেজে এই এ আর বি তাদের অধিশোষণ হয়ে যায়, আর মোবাইল ফেজটা ওপর দিয়ে ঢালা হয় যে কিনা এ আর বি কে নিয়ে এগোতে থাকে। এটা কেমন হতে পারে? এইভাবে এরা এ আর বি পার্থক্য হয়ে যায়, পৃথক হয়ে যায়। অর্থাৎ স্টেশনারি ফেজে এ আর বি অধিশোষিত হয়ে যায়, দিয়ে লেগে যায়, আর মোবাইল ফেজটা এ আর বি কে নিয়ে এগোনোর চেষ্টা করে। তো যে বেশি অধিশোষণ হবে সে মোবাইল ফেজের সঙ্গে বেশি এগোতে পারবে না, আর যে কম অধিশোষিত হবে সে মোবাইল ফেজের সঙ্গে বেশি বেশি করে এগিয়ে যাবে। এটা হচ্ছে মেন প্রিন্সিপাল, অধিশোষণের উপরে ভিত্তি করে এটা তৈরি করা হচ্ছে। তো বেসিক্যালি তাহলে কি দাঁড়াচ্ছে? একটা স্টেশনারি ফেজ আছে, স্টেশনারি ফেজ, আর একটা হচ্ছে মোবাইল ফেজ। এবারে স্টেশনারি ফেজের মধ্যে এ আর বি এর মিশ্রণটাকে আটকে দেওয়া হয়, কেউ হয়তো বেশি অধিশোষিত হয়, কেউ হয়তো কম অধিশোষিত হয়ে যায়, কিন্তু দুজনেরই অধিশোষণ হয়ে যায়। ধরলাম এ বেশি অধিশোষিত হয়ে গেছে আর বি কম অধিশোষিত হয়েছে। এবারে যখন মোবাইল ফেজটা ঢালা হয় যাতে এ আর বিটা এগিয়ে যেতে পারে, যে বেশি অধিশোষিত হয়েছে সে মোবাইল ফেজের সঙ্গে কম দূরত্বে এগোবে, আর যে কম অধিশোষিত হয়েছে সে মোবাইল ফেজের সঙ্গে ভেসে ভেসে বেশি দূরত্বে এগিয়ে চলে যাবে। এইভাবে এ আর বি পৃথক হয়ে যাবে। এই রকম ভাবে পৃথকীকরণকে বলা হয় ক্রোমাটোগ্রাফি। 5 রকমের হতে পারে: কলাম ক্রোমাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি HPCL, GLC গ্যাস তরল ক্রোমাটোগ্রাফি, আর পেপার ক্রোমাটোগ্রাফি। তো আমরা একটা একটা করে দেখে নেব আমাদের সিলেবাসে যে কটা আছে। প্রথমটা বলছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, যেটা এক্ষুনি বললাম। এখানে একটা সিলিকা জেল বা অ্যালুমিনিয়াম মতন একটি উপযুক্ত অধিশোষককে নেওয়া হয় হচ্ছে স্টেশনারি ফেজ, এটাই হচ্ছে নিশ্চল দশা, এটাই হচ্ছে স্টেশনারি ফেজ, যার গায়েতে জৈব যৌগ এবং অবিশুদ্ধিগুলো বিভিন্ন মাত্রায় অধিশোষিত হয়ে আটকে যায়। এবারে এরা দু রকম হতে পারে, একটা কলাম ক্রোমাটোগ্রাফি হতে পারে, একটা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি হতে পারে। তো দেখা যাক, চলো। কলাম ক্রোমাটোগ্রাফি দেখতেই পাচ্ছি, তো এখানে ধরলাম আছে এ আর বি এর দুটো মিক্সচার, এটা হচ্ছে আমার অধিশোষক, যেখানে কিনা এ আর বি অধিশোষিত হবে, অর্থাৎ যাকে বলে স্টেশনারি ফেজ। যে স্টেশনারি ফেজটা কিন্তু মেনলি সিলিকা জেল বা অ্যালুমিনা এই সমস্ত যৌগ দিয়ে তৈরি করা হয়েছে। এবারে এখানে এ আর বি এর মিশ্রণ আছে, এটা অধিশোষক আছে। এবার ওপর থেকে ঢালা হচ্ছে মোবাইল ফেজ, যেটা কিনা একটা তরল, নির্দিষ্ট তরল। তাহলে যখনই ঢালা হচ্ছে অ্যাপারেন্টলি মনে হচ্ছিল যেন এখানে এ আর বি এর মিশ্রণ আছে, মানে এ আর বি এর মিশ্রণ হিসেবে একটাই কিছু আছে,
কিন্তু যখনই মোবাইল ফেজ ঢালা হলো দেখা গেল একজন একটু বেশি মুভ করছে আর অন্যজন একটু কম মুভ করছে, আস্তে আস্তে এরকম হয়ে গেল। এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি। তার মানে ক্লিয়ারলি এ হচ্ছে কম অধিশোষিত হয়েছে, অধিশোষণ মাত্রার পার্থক্য আছে এ আর বি এর মধ্যে। তার মানে এ হচ্ছে কম অধিশোষিত হয়েছে, তাই মোবাইল ফেজের সঙ্গে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। তাই মোবাইল ফেজ যখনই ঢালা হয়েছে, মোবাইল ফেজের তরলটা যখনই ঢালা হয়েছে তখনই ও দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে, কারণ ও অধিশোষিত হয়নি। দ্রুত গতিতে অগ্রসরণ হচ্ছে ওর, কারণ ও ভালো করে অধিশোষিত হয়নি, ও আলগাভাবে লেগেছিল। অর্থাৎ এ আর বি এর মধ্যে এ হচ্ছে এই অধিশোষক স্টেশনারি ফেজের গায়ে আলগাভাবে লেগেছিল, ভালো করে অধিশোষিত হয়নি। তাই যখন একটা মোবাইল ফেজের তরল ঢেলে দেওয়া হলো, সেটা একটা উপযুক্ত দ্রাবক, সেই উপযুক্ত দ্রাবক যখন ঢেলে দেওয়া হলো তখন যে আলগাভাবে লেগেছিল, যেটা কিনা এ, যে কিনা বেশি অধিশোষিত হয়নি, সে দ্রুত গতিতে মুভ করতে শুরু করলো, দিয়ে নিচের দিকে আগে চলে এলো। আর যে বেশি অধিশোষিত হয়েছে, যেটা কিনা বি, যার বেশি অধিশোষণ হয়েছে, সে কিন্তু দ্রুত গতিতে মুভ করলো না। মোবাইল ফেজ ঢাললেও সে কিন্তু বেশি দৃঢ়ভাবে আটকে আছে, সে কিন্তু স্টেশনারি ফেজের সঙ্গে এই বি কিন্তু দৃঢ়ভাবে আটকে আছে, তাই ও দ্রুত গতিতে মুভ করছে না, ধীরে ধীরে মুভ করছে। এইভাবে দুজনে আলাদা হয়ে গেল। একজন মোবাইল ফেজের তরলটার সঙ্গে দ্রুত গতিতে মুভ করে গেল, দিয়ে নিচে তাকে জোগাড় করে নেওয়া হলো। আর অন্যজন ধীরে ধীরে মুভ করলো, কারণ ও বেশি অধিশোষিত হয়েছিল, এবং কিছুক্ষণ পরে তাকে আবার আলাদা করে কালেক্ট করা হলো। তাহলে মিশ্রণে দুজনেই ছিল এ আর বি, কিন্তু তারা আলাদা হয়ে গেল, এ একটা পাত্রে বি একটা পাত্রে। কেন আলাদা হতে পারলো? কারণ অধিশোষণ মাত্রার পার্থক্য ছিল। অধিশোষক বা স্টেশনারি ফেজের মধ্যে এ আর বি একই রকম ভাবে অধিশোষিত হয়নি, ওই মাত্রার পার্থক্য ছিল। তাই ওপর থেকে যখন তরল ঢেলে তাদের ভাসানোর চেষ্টা করা হয়েছে, যে বেশি অধিশোষিত হয়ে গেছে সে আস্তে আস্তে এগিয়েছে, যে কম অধিশোষিত ছিল সে দ্রুত গতিতে এগিয়ে গেছে। সে আগে কালেক্টেড হয়ে গেছে, তাকে আগে পৃথকীকরণ করে নেওয়া হয়েছে, পরে ধীরে 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 খরগোশ আর কচ্ছপের দৌড়ের মতন অনেকটা আর কি। রেস শুরু করেছিল একই সাথে, ওটা একজন দ্রুত গতিতে এগিয়ে গেছে, অন্যজন ধীরে ধীরে এগিয়েছে। একই রকম হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। এখানেও একটা মিক্সচার নেওয়া হয়, এখানেও একটা মিক্সচার নেওয়া হয়। বললাম এ আর বি এর মিক্সচারটাকে এক ফোঁটা নেওয়া হয়েছে, এ আর বি এর মিশ্রণের একটা ড্রপলেট নেওয়া হয়েছে, এ আর বি এর মিশ্রণের একটা ড্রপলেট নেওয়া হয়েছে। এবং এখানেও আছে হচ্ছে একটা একই রকম ভাবে স্টেশনারি ফেজ, যেটা কিনা সিলিকা জেল। স্টেশনারি ফেজ যেটা কিনা সিলিকা জেল। সিলিকা জেল হচ্ছে ইউজুয়ালি আমাদের স্টেশনারি ফেজ। আগেরটা তো তাই ইউজ করা হচ্ছিল, দেখবে কলামটা তো তাই ইউজ করা হচ্ছিল। এর নাম কেন কলাম ক্রোমাটোগ্রাফি? কারণ এটা কলামের থ্রু দিয়ে দেখতে পাচ্ছ পুরো প্রসেসটা হচ্ছে, তাই নাম হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। এই যে স্টেশনারি ফেজ, এটা হচ্ছে সিলিকা জেল। তাহলে এখানেও একটা সিলিকা জেলের স্টেশনারি ফেজ নেওয়া হয়েছে, খুব ভালো কথা। তাতে ড্রপলেট অ্যাড করা হয়েছে, খুব ভালো কথা। ড্রপলেট গুলো অ্যাড করে করে করা হয়েছে, অ্যাড করে করে দেওয়া হয়েছে ড্রপলেট গুলো। এ আর বি এর মিশ্রণ আছে, এবার এই যে এ আর বি এর মিশ্রণ আছে তার মধ্যে এগুলো ড্রপলেট গুলো অ্যাড করে করে দেওয়া হলো। তাহলে এখানেও আবার ধরলাম আমি এ এর বেশি অধিশোষণ হয়, এর অধিশোষণ মাত্রা বেশি, আর বি এর অধিশোষণ মাত্রা কম, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে যখন একে একটা মোবাইল ফেজের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো, সেটা হচ্ছে বেসিক্যালি মোবাইল ফেজ, যার মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে এই পুরো স্লাইডটাকে। মোবাইল ফেজটা ধীরে ধীরে এই বেয়ে বেয়ে উঠেছে, ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে বেয়ে বেয়ে উঠেছে। যখন মোবাইল ফেজটা উঠেছে তখন এখানে যতগুলো মিশ্রণ ছিল, 3টে মিশ্রণ আছে দেখতে পাচ্ছি, সিও একটা আছে, বা যাই হোক, ওই মিশ্রণগুলোর মধ্যে কেউ তো দৃঢ়ভাবে অধিশোষিত হয়েছিল, কেউ আলগাভাবে অধিশোষিত হয়েছিল। যখনই মোবাইল ফেজটা এরকম করে আস্তে আস্তে উপরের দিকে উঠেছে, তখনই যারা স্টেশনারি ফেজের গায়ে দৃঢ়ভাবে অধিশোষিত হয়েছিল তারা মোবাইল ফেজের সঙ্গে ধীরে ধীরে ওপরের দিকে উঠেছে।
আর যারা এই স্টেশনারি ফেজের গায়ে আলগাভাবে অধিশোষিত হয়েছিল তারা মোবাইল ফেজের সঙ্গে দ্রুত গতিতে উঠে গেছে। এই একটা সময় পরে দেখা গেল যে দ্রুত গতিতে উঠে গেছে কিছু যৌগ, আর আলগাভাবে অধিশোষিত থাকার জন্য আর দৃঢ়ভাবে অধিশোষিত থাকার জন্য ধীরে ধীরে উঠেছে কিছু যৌগ। এইভাবে ওদের মধ্যে পার্থক্য হয়ে গেছে। তাহলে এইখানে যে স্পট পেয়েছি বলতে পারি এ একদম ওপরে যে ছিল এ হচ্ছে সব থেকে আলগাভাবে আবদ্ধ ছিল, আলগাভাবে অধিশোষিত ছিল। তাই মোবাইল ফেজটা যখনই এরকম করে নিচ থেকে ওপরের দিকে ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে উঠেছে, যে আলগাভাবে অধিশোষিত ছিল সেই দ্রুত গতিতে অগ্রসর হয়ে গেছে মোবাইল ফেজের সঙ্গে। আর বলতে পারি নিচেরটা স্টেশনারি ফেজে দৃঢ়ভাবে অধিশোষিত হয়ে আটকে ছিল। তাই মোবাইল ফেজ যখন আস্তে আস্তে ওপরের দিকে উঠেছে এই স্টেশনারি ফেজের গা বেয়ে বেয়ে শোক করে করে ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে, তখন মোবাইল ফেজের সঙ্গে এই দৃঢ়ভাবে অধিশোষিত যৌগটা বেশি দূর অগ্রসর হয়। তাই এখানে নেওয়া হয়েছিল মিশ্রণটা, তারপরে তাকে ডুবিয়ে দেওয়া হলো মোবাইল ফেজের মধ্যে। মিশ্রণটা নেওয়া আছে স্টেশনারি ফেজের গায়ে, মিশ্রণটা স্টেশনারি ফেজে অধিশোষিত হয়ে গেল। এবারে যখন মোবাইল ফেজটা ওপরে উঠতে শুরু করলো তখন যে বেশি অধিশোষিত সে কম উঠলো, যে কম অধিশোষিত সে বেশি দূরত্ব এগিয়ে গেল। এইভাবে ওরা আলাদা হয়ে গেল মিশ্রণ থেকে। আমরা বলছি কে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। সেটা হচ্ছে আমাদের অধিশোষণ ক্রোমাটোগ্রাফির মেইন দুটো পার্ট। একটা কলাম ক্রোমাটোগ্রাফি যেখানে কিনা গ্র্যাভিটির ফেভারে নিচে পড়তে থাকে, যে বেশি অধিশোষিত হয়ে থাকে সে ধীরে পড়ে, যে কম অধিশোষিত হয়ে থাকে সে মোবাইল ফেজের সঙ্গে দ্রুত গতিতে পড়ে। আর এটা হচ্ছে নিচ থেকে উপরে ওঠে ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে মোবাইল ফেজটা। তাই যে বেশি অধিশোষিত সে অল্প দূরত্ব ওঠে, আর যে কম অধিশোষিত সে মোবাইল ফেজের সঙ্গে বেশি দূরত্ব উপরে উঠে যায়। এইভাবে আমরা অধিশোষণ ক্রোমাটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন রকমের জৈব যৌগকে তাদের মিশ্রণ থেকে আলাদা করতে পারি এবং কোনো একটা নির্দিষ্ট জৈব যৌগকে বিশুদ্ধভাবে পেতে পারি। এই ছিল হচ্ছে আমাদের জৈব যৌগের যে পৃথকীকরণ করার বিভিন্ন মেথড, তার উপর একটা ছোট্ট ভিডিও। এই রেকর্ডেড ভিডিওটা ভালো করে দেখে নেবে। আমি বোর্ড ওয়ার্কটা তো আপলোড করেই দিচ্ছি, তোমরা ভালো করে এই রেকর্ডেড ভিডিওটা থরলি একদম প্রপারলি সুন্দর করে দেখে নেবে যে কি আছে না আছে, এখানে খুঁটিনাটি যা কিছু আছে প্রপারলি এটাকে ভালো করে দেখে নেবে যাতে কোনো কোথাও ডাউট না থাকে তোমাদের। ঠিক আছে, তো চলো তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে ক্লাস যখন আছে, আমাদের রেগুলার যে ক্লাস আছে সেখানে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, টেক কেয়ার, টাটা।